বাংলাদেশের যদি প্রথম সারির কয়েকটা ব্যাংকের কথা বলি, তার মধ্যে অবশ্যই ব্র্যাক ব্যাংকের নামটা আনতে হবে। কারণ আসলে এটা খুবই ভালো একটা ব্যাংক, এদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ খুবই ভালো। বিশেষ করে লাস্ট যে বছরটা গেল 2025, এই বছরটাতে ব্র্যাক ব্যাংক প্রায় 2251 কোটি টাকার মতো প্রফিট করলো। তো এটা আসলে ব্র্যাক ব্যাংক একা করে নাই, তো ব্র্যাক ব্যাংকের কিছু সাবসিডিয়ারি কোম্পানি আছে, এগুলো মিলে টোটাল নেট কনসোলিডেটেড প্রফিটটা হচ্ছে 2251 কোটি টাকা। তো এর মধ্যে বিকাশ লিমিটেডের একারি প্রফিট আছে প্রায় 676 কোটি টাকা। এছাড়াও ব্র্যাক ব্যাংক নিজেই প্রফিট করছে প্রায় 1581 কোটি টাকা। তো এটা বেশ কয়েকটা পত্রিকার আসলো, আমি দেখলাম। তো সবখানেই লিখেছে এদের যত পারফরমেন্স ইন্ডিকেটর আছে সবগুলো ঊর্ধ্বমুখী। কিন্তু আজকে আমি একটু দেখানোর চেষ্টা করবো এটা কিভাবে করলো তারা। তো সাধারণত এই যে ইনফরমেশনগুলো আছে এখানে, এইগুলা কিন্তু ব্র্যাক ব্যাংকের অ্যানুয়াল রিপোর্টে পাবেন, যেটা ওদের ওয়েবসাইটে আপলোড করা আছে। তো আমি এই অ্যানুয়াল রিপোর্টের ইনফরমেশনগুলো একটা শিটে এনেছি বোঝার সুবিধার জন্য, যেন আমরা ইজিলি বুঝতে পারি। তো ফার্স্টে যদি আমরা দেখি যে ব্র্যাক ব্যাংকের বা যেহেতু প্রফিটটা বেড়েছে, সেহেতু অবশ্যই ওদের ইন্টারেস্ট ইনকাম বা আদার যে ইনকামগুলো আছে এগুলো অবশ্যই বাড়ার কথা। তো আমরা যদি ইন্টারেস্ট ইনকামের দিকে তাকাই, তাহলে দেখবো যে 2025 সালে ব্র্যাক ব্যাংকের ইন্টারেস্ট ইনকাম ছিল প্রায় 7,477 বা 78 কোটি টাকা, যেটা ছিল 2024-এ 5,595 কোটি, প্রায় 34% ইনক্রিজ হয়েছে, যেটা 2023 সালে ছিল 3,908 কোটি টাকার মতো। তো ইন্টারেস্ট ইনকামটা বাড়তেছে আনুপাতিক হারে ডিপোজিটের এগেনস্টে যে ইন্টারেস্টটা পেমেন্ট করা হয়েছে সেটার পরিমাণও কিন্তু বাড়তি। আপনার 2025-এ প্রায় ইন্টারেস্ট এক্সপেন্স হয়েছে প্রায় 6,300 কোটি, যেটা 24-এ ছিল 4,250 কোটির কাছাকাছি, এবং 2023-এ ছিল এটা 2,136 কোটির কাছাকাছি। তো এটাও বাড়তি, প্রায় 48% বাড়ছে 24 থেকে 25-এ। আর হচ্ছে সবচেয়ে বড় যেই ব্যাপারটা, টার্নিং পয়েন্টটা ছিল, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইনকাম অনেক বাড়ছে, প্রায় 3,793 কোটি টাকা এই বছর শেষে হইলো, যেটা ছিল 2,126 কোটি টাকা, যেখানে ফিগারগুলো কিন্তু সব কোটিতেই দেখানো আছে। হ্যাঁ, তো ইনভেস্টমেন্ট ইনকাম ইয়ার টু ইয়ার বেড়ে গেছে প্রায় 78%, আর 2023 থেকে 24 এটা বাড়ছে 181%। এই যে ইনকামগুলা বাড়লো, তো এগুলো তো আমাকে কিনতে হয়েছে। ইন্টারেস্ট ইনকাম বেশি যেহেতু এখানে দেখতে পাচ্ছি, নিশ্চয়ই লোন অ্যামাউন্ট বেড়েছে। হ্যাঁ, লোনস অ্যান্ড অ্যাডভান্সের অ্যামাউন্টটা বাড়ার কথা। ইনভেস্টমেন্ট ইনকাম যেহেতু বেড়েছে, সেহেতু অবশ্যই ইনভেস্টমেন্টটাও বাড়ার কথা। তো আমরা যদি এখন ব্যালেন্স শিট একটু দেখি, তাহলে আমরা দেখবো যে লোনস অ্যান্ড অ্যাডভান্স ছিল হচ্ছে 2025-এ প্রায় 73,065 কোটি টাকা, যেটা ছিল 2024-এ 62,337 কোটি টাকা, প্রায় 11,000 কোটি টাকা এক বছরের বাড়ছে। আর 2023-এ ছিল প্রায় 51,945 কোটি, যেটা প্রায় 20% বাড়ছে। 11,000 কোটির মতোই বাড়ছে। তো ইয়ার টু ইয়ার 11,000 কোটি করে বেড়ে যাচ্ছে। আর ইনভেস্টমেন্টের দিকে যদি তাকাই, তাহলে দেখা যাবে এটা 2023-এ ছিল 11,565 কোটি, যেটা 2024-এ শেষে দাঁড়ায় 20,435, আর 2025-এ শেষে দাঁড়ায় 32,652 কোটি। এখানে 23 থেকে 24 সালে প্রায় 9,000 কোটি বাড়লো, আর 24 থেকে 25-এ এটা প্রায় 12,000 কোটি টাকা বেড়ে গেছে। তা আসলে এইটার মানে এই যে বাড়তি জিনিসগুলো বাড়লো, টাকাগুলো তো কোথাও না কোথাও থেকে আসছে। আমরা যদি একটু ডিপোজিটের দিকে তাকাই, তাহলে দেখতে পাচ্ছি এই ডিপোজিটের অ্যামাউন্টটা 88,951 কোটি টাকা, যেটা ছিল 2024-এ ছিল 68,943 কোটি টাকা। এক বছরে ডিপোজিট বেড়ে গেছে প্রায় 20,000 কোটি টাকার মতন। 2023 থেকে 2024-এ ডিপোজিটের অ্যামাউন্টটা বাড়ছে আরও প্রায় 17,000 কোটি টাকা। তো এই জিনিসগুলো আরও যদি আমরা ক্যাশ ফ্লোর দিকে তাকাই, তাহলে একটু স্পষ্ট হবে। ক্যাশ ফ্লোতে দেখতে পাচ্ছেন যে লোনস অ্যান্ড অ্যাডভান্স আমার প্রায় এখানে 2025-এ আউটফ্লো হয়েছে প্রায় 10,728 কোটি, আর 24-এ আউটফ্লো হয়েছে 10,392 কোটি। হ্যাঁ, মানে 10,000 কোটি করে লোনস, প্রায় 11,000 কোটি টাকার কাছে, যেটা বললাম যে লোনস অ্যান্ড অ্যাডভান্স প্রায় 11,000 কোটি করে বেড়ে যাচ্ছে। আর ডিপোজিট ফ্রম কাস্টমার্সের দিকে যদি তাকাই, এখানে 19,773 কোটি ইনফ্লোজ,
আর হচ্ছে 16,771 কোটি ইনফ্লো 2 বছর পরপর 2 বছরে প্রায় 35,000 কোটি টাকার উপরে ডিপোজিট বেড়ে গেছে। মানে হিউজ একটা অ্যামাউন্ট এখানে ব্র্যাক ব্যাংকের ডিপোজিট বাড়ছে। এই যে ডিপোজিটটা আরেকটা কোথায় নিচ্ছে, আমি যদি ট্রেজারি বন্ডের দিকে তাকাই সেখানেও কিন্তু দেখেন 10,412 কোটি টাকা 25 সালে বাড়লো, আর 15,532 কোটি টাকা বাড়লো হচ্ছে 2024-এ। মানে আমরা ধরে নিতে পারি এখানে যে ডিপোজিটে যে টাকাগুলো আসছে প্রায় 20,000 কোটি, আর আগের বছর 17,000 কোটি, এই টাকাটা স্প্লিট করে লোন আর এই ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে। তার মানে আমার ডিপোজিটের অ্যামাউন্টটা বাড়লো, আর এই অ্যামাউন্টগুলো দিয়ে আমার লোনস অ্যান্ড অ্যাডভান্স আর ট্রেজারি বিল বন্ড বা গভর্নমেন্ট সিকিউরিটিজে হেভি একটা ইনভেস্টমেন্ট বেড়ে গেছে। তো সাবসিকুয়েন্টলি আনুপাতিক হারে যেহেতু লোন বাড়ছে, স্বাভাবিকভাবে এটা আমার ইন্টারেস্ট ইনকাম বাড়িয়ে দেওয়ার কথা, এবং ইন্টারেস্ট ইনকাম বেড়ে গেছে। যেহেতু আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়ছে, সো স্বাভাবিকভাবে আমার কি হওয়ার কথা, ইনভেস্টমেন্ট ইনকাম বাড়ার কথা। ইনভেস্টমেন্ট ইনকাম আমি যেটা বললাম দেখেন 78% বেড়ে গেছে ইয়ার টু ইয়ার। এখানে মেইন ইস্যুটা হচ্ছে যে এত টাকার ডিপোজিট বাড়লো, এমনি তো বাড়ে নাই, মানুষ তো বিশ্বাস করে টাকা রাখছে ব্র্যাক ব্যাংকের উপরে। তো বিশ্বাস তো আর ব্র্যাক ব্যাংক এমনি অর্জন করে নাই। হ্যাঁ, আশেপাশে যে ব্যাংকগুলোর যে অবস্থা, মানে ব্যাংকগুলোর অবস্থা যেভাবে খারাপ হচ্ছে, তো মানুষ কি করবে এখন, টাকা ওই গুটি কয়েকটা ভালো ব্যাংকের কাছে সব টাকা চলে আসার কথা, এখন তাই আসতেছে। তো 2 বছরে একটা ব্যাংকের 35,000 কোটি টাকা ডিপোজিট গ্রোথ, মানে এটা তো মানে চিন্তার বাইরে, আসলেই চিন্তার বাইরে। এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আমার নেট ইন্টারেস্ট ইনকাম কেন নেগেটিভ, গ্রোথ কেন নেগেটিভ? আমার 2023-এ ছিল 1771 কোটি, 2024-এ 1346, আর 2025-এ 1177, মানে দিন দিন কমতেছে, নেগেটিভ গ্রোথ কেন? এখানে যেটা হয়েছে যে আসলে আমি যদি ইনডেপথ একটা কথা বলি, যে সাধারণত ডিপোজিটের যে টাকাটা, এটা কি হয়েছে, আমাদের ডিপোজিটরদেরকে ব্র্যাক ব্যাংকের ইন্টারেস্ট দেওয়া লাগছে। তো এই ইন্টারেস্ট যে দিল, তো এই ডিপোজিটরের টাকাটা নিয়ে কি করছে, ইনভেস্টমেন্ট ইনকামে যে ইনভেস্টমেন্ট মানে ট্রেজারি বন্ড বিল এগুলো কিনলো। তো ট্রেজারি বন্ড কিনাতে আমার কি হলো, ইনকামটা কিন্তু নিচের লাইনে, ইনকামটা দেখাচ্ছে নিচের লাইনে, কিন্তু যে ফান্ডের টাকা দিয়ে ইনকামটা হইলো বা ইনভেস্টমেন্টটা হইলো, ওই ফান্ডের এক্সপেন্সটা দেখাচ্ছে কিন্তু উপরের লাইনে। তো এক্ষেত্রে যে আসলে যে অ্যাকচুয়ালি যেই ফান্ডের ইউটিলাইজেশনের কারণে যে ইনকামটা হচ্ছে, ওইটার এগেনস্ট যে এক্সপেন্সটা বাদ দিব, তাহলে যে একটা ইভেনলি ডিস্ট্রিবিউশনের কথা, যেখানে এখানে যেটা আসার উচিত ছিল, তো এটা সেখানে আসে নাই। এটা আসলে ব্র্যাক ব্যাংকের কোনো দোষ না, এটা একটা বাংলাদেশ ব্যাংকের প্রেসক্রাইবড ফরম্যাট। তো এই ফরম্যাট অনুযায়ী সবাইকেই এই প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা তৈরি করতে হয়। তো এটা আসলে এটার কিছু করার নাই। আর যদি আমি একটা জিনিস দেখাই, যে ওনাদের লোনস অ্যান্ড অ্যাডভান্সের প্রভিশন কিন্তু অনেক বেড়ে গেছে, প্রায় 627 কোটি টাকা এই বছরে চার্জ হইল, আর 366 কোটি টাকা ছিল গত বছর। তো এখানে কিন্তু প্রায় 71% লোনস অ্যান্ড অ্যাডভান্সের প্রভিশন বেড়ে গেছে। কারণ এনপিএল এর পরিমাণ তো কমে গেছে, এনপিএল ছিল 2.63%। এটা তো আসলে এত বড় ব্যাংকের জন্য এটা খুবই কম। অন্যান্য ব্যাংকে তো 9, 10 কারো 40, কারো প্রায় 90% চলে গেছে। এনপিএল মানে হচ্ছে এই টাকা কাস্টমারকে বা বড়োয়ারকে দেওয়া হয়েছে, সেখান থেকে রিকভারি পর্যাপ্ত পরিমাণে আসতেছে না, ওই ধরনের লোনগুলোকে বলা হয় নন পারফর্মিং লোন বা এনপিএল। তো এখানে এনপিএল এর রেশিও আসলে ব্র্যাক ব্যাংকের এই নন পারফর্মিং লোনের পরিমাণ খুবই কম, প্রায় 2.63 ছিল 2024-এ। 2025-এ এটা ছিল 2.27%। তো এটা আসলেই খুবই কম। কিন্তু এখানে যদি আমার এনপিএল কমে যায় বা স্ট্যাটিক মানে আগের মতোই থাকে, তাহলে তো আসলে প্রভিশনটা এতটা বাড়ার কথা না। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, ওদের রাইট অফ ছিল, গত বছর রাইট অফ করা হয়েছিল প্রায় 363 কোটি টাকা। তো আর এই বছর রাইট অফ করা হয়েছে প্রায় 769 কোটি টাকা। যদিও এটার এগেন্সে ভালো একটা অ্যামাউন্ট রিকভারি হয়েছে। আমরা যদি এন্টায়ার সিনারিওর দিকে তাকাই, মানে নন পারফর্মিং লোনের যে টোটাল অ্যামাউন্ট, এটা কিন্তু খুব একটা চেঞ্জ হয় না। এটার মানে ধরে নেওয়া যায় যে যেই পরিমাণ লোন রাইট অফ করা হয়েছে, প্রায় সম পরিমাণ, কাছাকাছি বা 80% বা এরকম একটা সংখ্যা, আসলে ইন ডিটেলস না দেখে বলাটা মুশকিল। তো প্রায় সম পরিমাণ একটা অ্যামাউন্টের লোন আবার নতুন করে ক্লাসিফিকেশন চলে আসছে, মানে নতুন করে নন পারফর্মিং চলে আসছে, যার কারণে টোটাল কিন্তু নন পারফর্মিং লোনের যে টোটাল অবস্থা আগের মতোই আছে। হ্যাঁ, এটার মেইন কারণ হচ্ছে এই রাইট অফটা হয়ে যে নতুন কিছু লোন অ্যাড হয়েছে, যার কারণে
এনপিএল কমার পরেও এখানে প্রভিশনের অ্যামাউন্টটা কিন্তু বেশ ভালো একটা হেফটি একটা অ্যামাউন্ট এখানে চার্জ হইলো। তো না হলে কিন্তু ব্র্যাক ব্যাংকের প্রফিটটা আরও বাড়তো। শেয়ার হোল্ডারদের আসলে মাথা ব্যথার কোনো কারণ নেই, কারণ ব্র্যাক ব্যাংক খুব ভালো একটা অ্যামাউন্টের ডিভিডেন্ড দিল, প্রায় 30%। এর বেশি অবশ্য আমার জানার মধ্যে ব্র্যাক ব্যাংক চাইলেও দিতে পারতো না, কারণ বাংলাদেশ ব্যাংকে কিছু রেগুলেশন আছে যেগুলো ফলো করলে আসলে মানে যেগুলো মেনেই আসলে ব্র্যাক ব্যাংকের ডিভিডেন্ডটা সর্বোচ্চ পরিমাণ ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করলো। তো আরেকটা জিনিস একটু বলতে চাই যে এই যে এত পরিমাণ ডিপোজিট বাড়লো, হ্যাঁ, ব্র্যাক ব্যাংকের উপরে মানুষ আস্থা রাখলো, এটার কারণ কিন্তু আস্থা বলতে আস্থা অ্যাপ। আমি আসলে খুবই প্লিজড। তো এখান থেকে আমি ডিপিএস করতে পারতেছি, ভাঙতে পারতেছি, এফডিআই করতে পারতেছি, ভাঙতে পারতেছি, লোন নেওয়া হয় নাই, তারপর ফান্ড ট্রান্সফারগুলো সব খুবই স্মুথলি আমি এখান থেকে পারফর্ম করতে পারছি, সবগুলো কাজ করতে পারছি। আসলে সব ডিপোজিট তো আর এই মানে পাবলিক থেকে উঠবে না, ইনস্টিটিউশনাল ডিপোজিটে তো আছে। তো অবশ্যই তারা ভালো সার্ভিস দিচ্ছে দেখি মানুষ আস্থা রেখে তাদের কাছে ডিপোজিট করতেছে। ব্র্যাক ব্যাংকের উপরে আপনারা আস্থা রাখতেই পারেন।